নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে শনিবার 5ই অক্টোবর 2024। বাকচক্রে নতুন পথ চলা বিবেকানন্দ ঘরে ঘরের আজকে 178তম 178th সাপ্তাহিক ধারাবাহিক বক্তৃতামালায় আপনাদের সাদর অভ্যর্থনা ও আমন্ত্রণ জানিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করছি। আমাদের বিষয় এবং বক্তার কোনো পরিবর্তন নেই। বিষয় স্বামীজির পত্রাবলী এবং বক্তা শ্রী তরুণ গোস্বামী। এখন শহর পুজোয় মেতেছে, সুতরাং আপনারা পুজোর আনন্দও যেরকম অনুভব করুন বা উপভোগ করুন, আমাদের এই বিবেকানন্দ ঘরে ঘরেও আপনাদের কানে যেন ঠিক সমানভাবে পৌঁছে যায়, এই প্রার্থনা নিয়ে আজকের অনুষ্ঠান আমরা শুরু করি। আজকে অযথা বাক্যব্যয় না করে আসুন আমাদের যে পরিচিত প্রার্থনা সঙ্গীত, যেটা গেয়েছেন আমাদের এই বাকচক্রের পরিচালক মণ্ডলীর সর্বজ্যেষ্ঠ সদস্য শ্রী রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, তার গাওয়া সেই প্রার্থনা সঙ্গীত তথা রবীন্দ্রসঙ্গীত শুনে আমাদের অনুষ্ঠান শুরু করি। এবং তরুণ গোস্বামীর পরিচয় তো নতুন করে দেওয়ার কোনো প্রয়োজন নেই, সুতরাং তারপরেই তার কথায় বা তার কথা শুনে আপনারা আনন্দ লাভ করুন, এই প্রার্থনা। ভালো থাকবেন। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো, যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো। অকুল নয়ন জলে ঢালো গো কিরণ ধারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে, তিলেকো অন্তর হলে নাহিরি কুল কিনারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে, তিলেকো অন্তর হলে নাহেরি কুল কিনারা। কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে হৃদি, কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে হৃদি, অমনীয় মুখ হেরি শরমে যে হয় সারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। নমস্কার। আজকে আমরা যে চিঠিটি নিয়ে আলোচনা করব স্বামীজির, সেটি একটি খুব গুরুত্বপূর্ণ চিঠি। চিঠি মানে রামকৃষ্ণ দর্শন নিয়ে চিঠিতে আলোচনা করেছেন স্বামীজি, সেটা আমাদের যারা শ্রোতৃমণ্ডলী তাদের সকলের জানা এবং বোঝা প্রয়োজন।
স্বামী রামকৃষ্ণানন্দজিকে লিখছেন 24শে জুন 1896 সেন্ট জর্জেস রোড, লন্ডন থেকে। শ্রীজির সম্বন্ধে ম্যাক্স মুলার লিখিত প্রবন্ধ আগামী মাসে প্রকাশিত হবে। শ্রীরামকৃষ্ণকে স্বামীজি মাঝে মাঝেই শ্রীজি বলে উল্লেখ করতেন এবং এই লন্ডনে যে স্বামীজি ছিলেন, স্বামীজি ম্যাক্স মুলারের কাছে অক্সফোর্ডে গিয়েছিলেন। ম্যাক্স মুলার বিখ্যাত পণ্ডিত, ইন্ডোলজিস্ট, এবং তিনি গিয়েছিলেন স্বামীর সঙ্গে স্বামী তার সাথে দেখা করতে গিয়েছিলেন। পরে চিঠি লেখেন যে ম্যাক্স মুলার এবং তার স্ত্রী যেন বশিষ্ঠ এবং অরুন্ধতির মতো বসে রয়েছেন। তার দুজনের সঙ্গে স্বামীজির গভীর বন্ধুত্ব হয়। ম্যাক্স মুলার এরপর ঠাকুরের উপরে বই লেখেন, শ্রীরামকৃষ্ণ ইজ লাইফ অ্যান্ড সেইংস, অসাধারণ সে গ্রন্থ। 20th সেঞ্চুরি দ্য রিয়েল মহাত্মান বলে একটি প্রবন্ধ লেখেন এবং অপূর্ব সেই লেখা ম্যাক্স মুলারের। তো তার প্রস্তুতি স্বামীজিকে দেখে তিনি শুরু করেছিলেন। কেশবচন্দ্র সেনের কাছ থেকে তিনি কিছু কাটিং পান ঠাকুরের সম্বন্ধে, পেপার কাটিং, এবং পরে তার ইন্টারেস্ট হয় এবং তিনি লিখতে শুরু করেন। স্বামী রামকৃষ্ণানন্দ যেদিকে বলেছেন সেটি আমাদের সকলের মনে রাখা খুব প্রয়োজন। স্বামীজি লিখছেন, কামিনী কাঞ্চনকে কামকাঞ্চন করবে, লাস্ট অ্যান্ড গোল্ড এটসেট্রা, অর্থাৎ তার উপদেশ সর্বজনীন ভাবটা প্রকাশ করা চাই। শ্রীরামকৃষ্ণকে বহু মানুষ সমালোচনা করেন যে তিনি কামিনী কাঞ্চন বলতেন, বহু মানুষ সমালোচনা করেন। ঠাকুর কিন্তু কামিনী কাঞ্চন বলতেন না, ঠাকুর কামকাঞ্চন বলতেন। মনে রাখতে হবে, ঠাকুরের মূল ইন্টারপ্রেটার হচ্ছেন স্বামীজি। মাস্টার মশাই কামিনী কাঞ্চন বলেছিলেন, খুব পরিষ্কারভাবে বলছি, মাস্টার মশাই কামিনী কাঞ্চন বলতেন। যিনি স্ত্রীকে তার জপের মালাটি দিয়ে দেন, যিনি স্ত্রী গুরু গ্রহণ করেন, যিনি স্ত্রীকে বলেন কলকাতার মানুষেরা পোকার মতো কিলবিল করে বেড়াচ্ছে, তুমি এদের দেখো, যিনি বলেন এক পক্ষে পাখি উঠতে পারে না, তিনি কখনো কামিনী কাঞ্চন বলতে পারেন না। ভারতবর্ষে যে সাধু সম্প্রদায় ছিলেন, যারা ভারতীয় দর্শন যথার্থ বোঝেননি, তারা নারীকে নরকের দ্বার বলেছেন। স্বামীজি চিঠি লিখছেন আমেরিকা থেকে যে এখানকার মেয়েদের মনগুলো হিমালয়ের চূড়ার মতো পবিত্র, এরা স্কুলে পড়ায়, কলেজে পড়ায়, প্রফেসরি করে, বাজারহাট করে, আবার মাটিতে পা থ্যাবড়ানি দিয়ে বসে আমার নখ কেটে দেয়, আমি এদের পোষ্যপুত্র। কিন্তু তোরা কি বললি? ঈশ্বর কি গপ্পি বাজাতে বলেন? মনু মহারাজ বলেছেন, যেখানে নারী পূজিত হন না সেখানে সব কিছু বৃথা। তবে তোরা একটা ভালো কাজ করেছিস, 7 বছরের মেয়ের সঙ্গে 70 বছরের ছেলের দুম করে বিয়ে দিয়ে দিয়েছিস। এবং সেইখানে তিনি ঠাকুরকে বলছেন যে কামিনী কাঞ্চনের কে কাম কাঞ্চন প্রকাশ করবে, লাস্ট অ্যান্ড গোল্ড, অর্থাৎ তার উপদেশ সর্বজনীন ভাবটা প্রকাশ করা চাই। এই যে লাস্ট অ্যান্ড গোল্ড, এটি ভারতবর্ষের একটি অনবদ্য আবিষ্কার। ভারতবর্ষের ঋষি বিশ্বাস করেছেন বা তিনি ব্যাখ্যা দিয়েছেন আমরা কেন পৃথিবীতে আসি। এই পাশ্চাত্যেও কোনো ব্যাখ্যা নেই। ওরা যেহেতু কর্ম থিওরি মানে না, পুনর্জন্ম মানে না, তাই ওরা এই ব্যাখ্যার পেছনে যায় না। তাদের পাশ্চাত্য দর্শন খুবই দুর্বল। আমাদের এখানে বলা হচ্ছে যে এই যে আমরা পৃথিবীতে বারবার আসি, বারবার যন্ত্রণা পাই, তার মূলে হচ্ছে বাসনা। আমাদের যে 6টি আস্তিক দর্শন আছে, সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা, বেদান্ত, এবং যে 3টি নাস্তিক দর্শন আছে, চারবাক, বৌদ্ধ এবং জৈন, সেখানেও প্রবৃত্তির ওপর, নিবৃত্তির ওপর বড় জোর দেওয়া হয়েছে। অনেকেই চারবাক দর্শনকে গ্রিক দর্শনের এপিকিউরিয়ানদের সঙ্গে তুলনা করেন। চারবাক দর্শনের যেমন কথা আছে, ঋণং কৃত্বা ঘৃতং পিবেত, এই কথাটা আমরা খুব চালু কথা, কিন্তু আমরা সেই ভাগটা কখনো বলি না যে ধূর্ত চারবাক এবং স্থূল চারবাক। স্থূল চারবাক যারা, তাদের মধ্যে এই রকম নানা রকমের ভোগবিলাসের কথা আছে, কিন্তু সূক্ষ্ম চারবাক যারা, তারা কিন্তু নিবৃত্তির কথা বলেছেন। এবং চারবাক দর্শনের শেষে বলা হচ্ছে যে এতক্ষণ তো প্রবৃত্তির কথা বলা হলো, নিবৃত্তি হচ্ছে শ্রেষ্ঠ পথ। এবং যত পৃথিবীর বয়স হচ্ছে তত মানুষ নিবৃত্তিতে বিশ্বাস করতে শুরু করেছে। আজকাল কথায় কথায় বলা হয় না যে লাইফস্টাইল চেঞ্জ করো,
লাইফস্টাইল চেঞ্জ করো মানে তুমি একভাবে জীবনযাপন করতে, এখন জীবনযাপনটা পাল্টাও শারীরিকভাবে সুস্থ থাকার জন্যে। এই যে চেঞ্জ ইন লাইফস্টাইল, এটা কিন্তু নিবৃত্তি মার্গের কথা। যে আগে তুমি দেরি করে ঘুম থেকে উঠতে, অনেক রাত্রি অবধি ড্রিঙ্ক করতে, শরীরটাকে কোনো এক্সারসাইজ করাতে না, তার থেকে তুমি নিবৃত্তি করো, কন্ট্রোল ডোজে ড্রিঙ্ক করো, সকালে ঘুম থেকে ওঠো, একটু এক্সারসাইজ করো, খাওয়াটা মাপ করো। এই যখনই আপনি মাপের কথা বলছেন, সঙ্গে সঙ্গে নিবৃত্তি মার্গের কথা আছে। অর্থাৎ ঋষির মনে এসেছিল যে নিবৃত্তি ছাড়া জীবনে বাঁচা যাবে না। এক সময় যে মানুষটি অনেক খেতেন, হয়তো তিনি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে খাবার কমিয়ে দেন। কেন কমিয়ে দেন? অনেকেই বলেন যে ফিজিওলজিক্যালি আর নিতে পারছে না। তার মানে ফিজিওলজিও নিবৃত্তিতে বিশ্বাস করে, ফিজিওলজি প্রবৃত্তিতে বিশ্বাস করে না। যদি প্রবৃত্তিতে বিশ্বাস করতো তাহলে আপনি 16 বছরেও যা খেতেন, 56তেও তা খেতেন, 66তেও তা খেতেন, 76তেও তাই খেতেন। সেটা হয় না, কমে যায়। ফলে আমাদের যে সিস্টেম, প্রকৃতির সিস্টেম নিবৃত্তির দিকে যায়। প্রথম নিবৃত্তি মার্গের ওপর জোর দেন বুদ্ধদেব। তিনি তো বাড়ি ছাড়েন, যে কেন মানুষ মারা যাচ্ছে, মৃতের মিছিল বাড়ির সামনে দিয়ে যায়, এবং সেই রাজকুমার সিদ্ধার্থ তিনি বাড়ি ছাড়লেন, তিনি ধ্যানের মধ্যে ডুবে গেলেন এবং 40 বছর বয়সে নিজেকে আবিষ্কার করলেন। 4টি আর্য সত্যে উপনীত হলেন। জগতে দুঃখ আছে, দুঃখের কারণ আছে, নিবারণের পথ আছে এবং নিবারণ করা যায়। তারপর তিনি কারণ দেখাতে শুরু করলেন, দ্বাদশ নিদান। সে 12টি কারণের 12 নম্বর কারণ হচ্ছে যে নিবৃত্তি। কেন? কারণ আমাদের যদি প্রবৃত্তির দিকে মন যায়, তাহলে কখনো আমরা সেই লোভটাকে নিয়ন্ত্রণ করতে পারি না। নজাতু কাম কামানাং উপভোগেন সম্মতি হবিষা কৃষ্ণবর্তমৈব ভুয়রে বা বিবর্ধতে। আপনি যত আগুনে ঘি ঢালবেন তত যেমন আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। মনটা যদি বাসনাযুক্ত হয় তাহলে সেই মন কোনোদিন উচ্চ চিন্তা করতে পারে না, মন বাসনায় আটকে যায়। শ্রীরামকৃষ্ণ যেহেতু জীবন থেকে উপদেশ দিতেন, গল্পের ছলে তিনি দর্শন বলতেন, তাকে একদিনের গল্প নিবৃত্তির কথা বলতে গিয়ে তিনি বলছেন যে একটি বাড়িতে খুব ধুমধাম করে দুর্গাপুজো হতো। এক সময় দুর্গাপুজো বন্ধ হয়ে গেল। বাড়ির সবাই গিয়ে কর্তামশাইকে ধরলো যে কর্তামশাই দুর্গাপুজো কেন বন্ধ করলেন? তিনি বললেন, বুঝতে পারছো না, আমার দাঁতগুলো পড়ে গেছে, পাঁঠার মাংসটা কী করে খাবো, তাই আমি বন্ধ করে দিয়েছি। এই যে নিবৃত্তি শ্রেষ্ঠ পথ, সেটি শ্রীরামকৃষ্ণ তার প্রত্যেকটি উপদেশের মধ্যে বলেছেন। কথামৃত যদি মন দিয়ে পড়েন দেখবেন ঠাকুর নানাভাবে নিবৃত্তির কথা বলছেন। উটের কাটা খাওয়ার কথা। উট কাটা খাচ্ছে, দরদর করে মুখ দিয়ে রক্ত পড়ছে, কিন্তু এই কাঁটা খাওয়া ছাড়ে না। এই যে সংসারে আমরা আসি, সংসার তো অনেকখানি যন্ত্রণার জায়গা, তবুও কেন মানুষ যন্ত্রণা চায়? কারণ সে শেষ অবধি ভোগ করতে চায়। এই যে মন যতক্ষণ বাসনার সঙ্গে যুক্ত হয়ে থাকে তখন তার ভোগস্পৃহাটা যায় না, এবং ভোগ নানাভাবে আমাদের আসে। খাওয়ায় শুধু ভোগ নয়, শোয়াটাও কিন্তু ভোগ। অনেকে এমন বিছনায় শোন, সে ঝকঝকে তক্তকে বিছনা ছাড়া তিনি শুতে পারবেন না, অন্য কোনো জায়গায় গিয়ে শুতে পারবেন না, সে শোয়াটা কিন্তু একটা বিরাট ভোগ। খাওয়াটা একটা বিরাট ভোগ। প্রচুর, আপনারা যারা বাংলা সিনেমা দেখেন, একটা রেফারেন্স দিচ্ছি, বাঘবন্দি খেলায় উত্তম কুমারের মাংসের টুকরো গোনা, ওটা তো ভোগ। যে আমার একটা টুকরো কমে গেল কেন? ফলে আমাদের জীবনে নানাভাবে ভোগ আসে, এবং যখন কোনো মানুষকে ভোগ পেয়ে বসে তখন আর তার অন্য কোনো দিকে মন যায় না। সে ভোগের পেছনে ছুটতে থাকে, ভোগ্যবস্তুও তাকে কিছুক্ষণ পরে সে হারিয়ে যায়, এবং ছুটতে ছুটতে মানুষটি ক্লান্ত হয়ে যায়। তাই ঋষি তাকে প্রথম থেকে বলেছেন, তুমি যদি নিবৃত্তির পথে যাও তাহলে তোমার সুবিধে এই যে তুমি উচ্চ চিন্তা করতে পারবে। বিবেকানন্দ একটি অসাধারণ চিঠি লিখেছিলেন। যারা আপনাদের বাকচক্র মন দিয়ে শোনেন, আমরা সেই চিঠিটি নিয়ে আলোচনা করেছি। ক্ষেত্রীর মহারাজাকে স্বামীজি লিখেছিলেন যে ভারতবর্ষ যারা ভোগ চায়, যারা মনে করে অর্থকরী বিদ্যা উপার্জনই একমাত্র পথ, যারা মনে করে সৈন্য নিয়ে আরেকটি রাজ্যকে আক্রমণ করাটাই জীবনের পথ, ভারতবর্ষ তাদের কাছে চিরকাল মরুভূমির মতো থাকবে। কিন্তু যারা মনে করেন যেখানে উচ্চতম চিন্তায় মানুষ আপ্লুত, যেখানে অমৃতের মধ্যে মানুষ অবগাহন করতে পারে, যেখানে নিবৃত্তিটাকে জীবনের পথ হিসেবে গ্রহণ করা হয়, তাদের কাছে ভারতবর্ষ চিরকাল প্রেরণার উৎস হয়ে থাকবে। এবং যত দিন যাচ্ছে দেখা যাচ্ছে আমাদের এই পৃথিবীতে নানা সময় নিবৃত্তির কথা উঠেছে। আমি অতীতে যাচ্ছি না,
ধরুন 60 সালের শুরুতে এই যে আমেরিকায় হিপি এবং ব্রিটেনিক আন্দোলন হয়েছিল, তাদের মূল দর্শন কী ছিল? দর্শন ছিল যে এই যে ভোগবাদী সমাজ, এই ভোগবাদী সমাজ আমাদের এক তো স্বাধীনতাকে হরণ করেছে, আমরা যেভাবে বাঁচতে চাই সেভাবে বাঁচতে পারছি না, এবং আমাদের কৃত্রিমতায় মুড়ে রেখেছে। তারা মনে করেছিলেন যে জীবনটাকে কৃত্রিমতায় আষ্টে পৃষ্ঠে তারা বেঁধে ফেলেছেন। এর থেকে বেরিয়ে যাওয়ার জন্যে তারা একটা বিপ্লব আন্দোলন এনেছিলেন, এবং গোটা আমেরিকা, ইউরোপের অর্ধেক এই হিপিদের আন্দোলনে একেবারে, আমি বিধ্বস্ত কিছুতেই বলবো না, আপ্লুত হয়ে গিয়েছিল। তরুণ তরুণীরা বাড়ি থেকে বেরিয়ে পড়লেন, ভোগের জীবন ছেড়ে তারা ত্যাগের জীবনের দিকে যেতে লাগলেন। তারপরে এলো হচ্ছে 70 দশকে ইসকন, সেখানেও কিন্তু দেখা গেল যে ভোগ ছেড়ে ত্যাগের দিকে মানুষ আস্তে আস্তে বিভিন্ন সময় এসেছে। স্বামীজি তো যখন গিয়েছিলেন আমেরিকাতে 1893 সালে, তিনি ভারতবর্ষের প্রথম পাশ্চাত্যে ভারতীয় দর্শন সম্বন্ধে কথা বলেন, যোগ নিয়ে কথা বলেন, ধ্যান নিয়ে কথা বলেন। পরমহংস যোগানন্দ যখন যান, তিনিও কিন্তু সেই নিবৃত্তির কথাই বলেছিলেন, এবং এখন গোটা পৃথিবীতেই নানাভাবে নিবৃত্তির কথা বলা হচ্ছে। আমরা উদাহরণ দিচ্ছি, বিল গেটস অত্যন্ত ধনী মানুষ। বিল গেটস একটা নতুন আন্দোলন শুরু করেছেন, যেটি আমাদের দেশেও শুরু হয়েছে। সেটা হচ্ছে আমরা প্রয়োজনের বাড়তি জামা কাপড় কিনবো না। যদি কখনো হায়দ্রাবাদে যান, ছোটা হাভেলি বলে একটি জায়গা আছে চারমিনার টাওয়ারের কাছে। সেই ছোটা হাভেলি হচ্ছে নিজামের ওয়ার্ড্রোব। ছোট থেকে বড় হওয়া অবধি কত রকমের বাহারি জুতো, কত রকমের জামা কাপড়, কত রকমের তার যে ঠাটবার কল্পনা করা যায় না। বিল গেটস বললেন, না, তুমি একদম প্রয়োজনের বেশি জামা কাপড় কিনবে না, আর যেটা জামা কাপড় কিনবে সেটাও ফার্স্ট হ্যান্ড নয়, সেটাও ব্র্যান্ডেড নয়, সেটাও সেকেন্ড হ্যান্ড। আপনি যদি কলকাতায় থাকেন, যদি নিউ টাউনে যান, দেখবেন নিউ টাউনে ঢুকে যে বড় বাস স্ট্যান্ডটি আছে তার উল্টো দিকেই এই সেকেন্ডসের জামা বিক্রি হয়। যারা পুরনো জামা দেন তারা সেখানে জামা দিয়ে আসেন, এবং সেই জামাটা কেচে টেচে এমন করে ইস্ত্রি করে বিক্রি করা হয় যেন নতুন জামার মতো। বিল গেটস এটা শুরু করেছে, তিনি কখনো নতুন জামা আর কেনেন না। এবং তিনি বলছেন যে দুজন মানুষ পৃথিবীতে এই যে অ্যাটায়ার রেশনিং, পোশাক আশাকের যে নিয়ন্ত্রণ বা রেশনিং, সেইটা দুজন মানুষের কথা তিনি বলছেন। মহাত্মা গান্ধী, তার পরনে ঊর্ধ্বাঙ্গটি খালি যে পোশাক তিনি পরছেন, এবং নিম্নাঙ্গে একটি ধুতি জড়ানো রয়েছে। আরেকজন স্বামী বিবেকানন্দ, তিনি গেরুয়া পোশাক পরেই পৃথিবীর সর্বত্র বিচরণ করছেন, তার উপর আর অন্য কোনো দামি পোশাক পরিয়ে সেটিকে ঢেকে রাখতে পারছেন না। বিল গেটসদের মত হচ্ছে, আপনি যত বেশি পোশাকের মধ্যে যাবেন, আপনি তত বাধা পড়ে যাবেন। বাস্তবিক তাই। যখন মানুষ প্রচুর জামা কাপড় কেনে, আমার একজন ভদ্রলোকের কথা মনে আছে, তিনি কলকাতার খুব বড় সরকারি অফিসার ছিলেন, শিলিগুড়িতে থাকতেন, তার জামার শখ ছিল। আমি তার বাড়িতে গিয়ে দেখেছি 4টে আলমারি ভরা জামা। আমি জিজ্ঞেস করেছিলাম যে এত জামা কেন কেনেন দাদা? তিনি বলেছেন, জানো তো, জামা না কিনলে একটা ভেতর থেকে অস্বস্তি হয়, জামা কেনা হলো না। সব জামা যে পরেছি তাও নয়, প্রবৃত্তি মার্গ কিন্তু সেইটাই। প্রবৃত্তি মার্গ হচ্ছে যে কখন আপনি বসে রয়েছেন, এবং ভারতীয় ঋষি সব অদ্ভুত কথা বলছেন। আপনি বসে আছেন, আপনি বসে ভাবছেন যে ইস, এই রকম যে বৃষ্টি পড়ছে বাইরে, এখন যদি ইলিশ মাছ এবং খিচুড়ি খাওয়া যেত তাহলে আমার রসনা তৃপ্তি হতো। এটা ভোগ। ঋষি বলবেন এটা ভোগ, যদিও আপনার সামনে ইলিশ মাছ বা খিচুড়ি নেই, কিন্তু যে মানসিকভাবে আপনি পৌঁছে গেছেন সেটি ভোগ। আবার আপনি ভাবছেন যে দোকানের সামনে দিয়ে যেতে যেতে যে ডায়াবেটিসটা বড় উৎপাত শুরু করেছে, একেবারে সাজানো রয়েছে রাবড়ি, আপনি চলে গেলেন প্রথম দিন। দ্বিতীয় দিন আবার দোকানের সামনে দিকে আট চোখে দেখলেন। তৃতীয় দিন দেখলেন যে আত্মীয় স্বজন কেউ দেখছেন, আপনি ঢুকে পড়লেন, সাহস করে 1 প্লেট রাবড়ি খেয়ে বেরিয়ে চলে এলেন। এই যে ভোগ মানুষের, এই ভোগ নানা স্তরে মানুষকে বিপন্ন করে দেয়, শারীরিকভাবে বিপন্ন করে। স্বামী রঙ্গনাথানন্দী খুব সুন্দর বলতেন, নিবৃত্তি বোঝাতে গিয়ে স্বামী রঙ্গনাথ অসাধারণ তো গল্প করে বোঝাতে পারতেন। বলতেন, ইট ভোরেশাসলি অ্যান্ড সাফার সাইলেন্টলি। প্রচুর খাও এবং নিজে যন্ত্রণায় ছটফট করো, সাফার সাইলেন্টলি। আপনি বিয়ে বাড়িতে গেলেন, পরিমিত খাবার খেলে সমস্যা হতো না। হঠাৎ মনে হলো 3টে বাটার ফ্রাই খাই,
হঠাৎ মনে হলো যে ফুচকাটা করেছে, 6টা ফুচকা খাই। এবং যখন বাড়িতে ফিরে এলেন এত বুক জ্বালা, হাজার জেলু ছিল, কিছু করতে পারছে না। তাই রঙ্গনাথানন্দজি বলছেন যে ইট ভোরেশাসলি অ্যান্ড সাফার সাইলেন্টলি, এটি যেন আমাদের কখনো না হয়। তাই স্বামীজি বলছেন ঠাকুরের কাম কাঞ্চনের বার্তা ছড়াতে হবে। ঠাকুর বারবার বলেছেন কাঞ্চনের অসুবিধে কি, লাস্ট অ্যান্ড গোল্ডটা কী করে, মানুষ যখন তার পিছনে ছুটতে শুরু করে তার হিতাহিত জ্ঞান চলে যায়। এই যে চতুর্দিকে আমরা এত অসৎ লোককে দেখি যারা বিপুল অর্থ অসৎ পথে উপায় করেন, তারা মনে করেন যে বিপুল অর্থ এলে আমার পরিকাঠামোগত উন্নতি হবে এবং পরিকাঠামোগত উন্নতির জন্যেই তার অসৎ পথে গিয়ে উপায় করে। এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল করাপশনের মূল ফিলসফি, যে আমার ইনফ্রাস্ট্রাকচারাল স্টেবিলিটি হবে। আমি একটা গাড়ি করে বেশ যাচ্ছিলাম, আমার যেতে আধ ঘন্টা লাগছিল, আমি যদি BMW কিনি আমার 15 মিনিট লাগবে। এটা মানুষের মধ্যে থাকে, কিন্তু ভুলে যায় যে শহর দিয়ে যাচ্ছে তার যদি তার পরিকাঠামো উন্নতি না হয় তাহলে তার পরিকাঠামো উন্নতি করে লাভ নেই। রাস্তায় যদি জ্যাম থাকে দেখা যাবে টোটো আর BMW একসঙ্গে দাঁড়িয়ে আছে। কিন্তু প্রবৃত্তি যখন মানুষকে তাড়া করে বেড়ায় তখন সে এইরকমভাবে মজে যায় বাহ্যিক জগতে। আর বিভিন্ন কোম্পানির কাজ কি? বিভিন্ন কোম্পানির কাজ হচ্ছে যে আমাদের যে ইন্দ্রিয়গুলোকে রয়েছে সেই ইন্দ্রিয়গুলোকে তারা নানাভাবে এক্সাইট করিয়ে তার জিনিস বিক্রি করে। যেমন ধরুন এই কিছুদিন পরে পুজোর সেল শুরু হয়েছে, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। আপনি বেশ একটা জামা কিনে বাড়ি চলে আনতে পারতেন, কিন্তু যেই দেখলেন সাথে বিনা পয়সায় পাওয়া যাবে, রেশনের দোকানের মতো লাইন শুরু হয়ে গেল। এমনভাবে আপনি সে দোকানের মধ্যে সে মানে প্রাণ বেরিয়ে যাওয়ার মতো অবস্থা। বলা হলো যে তুমি যদি আজকেই এই 5 দিনের মধ্যে মোবাইল সেটটা কেনো তাহলে তোমাকে আমি 10,000 টাকা ছাড় দেবো। যে মোবাইলটা আসবে তার 4টে ক্যামেরা থাকবে, ছবি আরও বেশি হবে, মেমারি আরও বেশি থাকবে, অনেক বেশি গেম খেলা যাবে। মানুষ তার মধ্যে সেই ফাঁদের মধ্যে পড়ে গেল এবং ভুলে গেল যে সে কিন্তু এই যে বলেছে যে 5 দিন পর 6 দিন পর এই যে অফারটা সেটা চলে যাবে, তার কারণ ওটা হচ্ছে বিক্রির পদ্ধতি, মার্কেটিং পলিসি। এবং মার্কেটিং পলিসি সব সময় আমাদের ইন্দ্রিয়গুলোকে এক্সাইট করায়, সব সময় নিয়মিতাই। আমি সেদিন দেখছিলাম, আমি নিজে খুব আপনার সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ দেখি, আমি তো দেখছিলাম একজন বলছে যে 60 টাকায় পাঁঠার বিরিয়ানি, বারাসাতে লাইন পড়ে গেছে যে 60 টাকায় বিরিয়ানি কী করেছে, এবং সেই খেতে কলকাতা থেকে মানুষ ছুটেছেন বারাসাতে। তার মানে বুঝুন 60 টাকার বিরিয়ানি খেতে 500 টাকার তেল খরচ হলো। বহু মানুষ সেখানে গেলেন, সব মিলে সমবেত খরচ করে আপনি 60 টাকার বিরিয়ানি খেয়ে চলে এলেন। এই যে প্রবৃত্তি মার্গ আমাদের কিছুক্ষণের জন্যে একেবারে ম্যাজিকের মতন আবিষ্ট করে রাখে, এবং নিবৃত্তির পথ যখন মানুষ যায় তখন সে আস্তে আস্তে বুঝতে পারে যে আমার ভেতরে কি শক্তি আছে আবিষ্কার করে। তবে একেবারে যে প্রবৃত্তি মার্গে যাওয়াটা ঠিক না সেটাও আবার ভুল। স্বামীজি শিষ্যকে বলছেন আগে কিছুটা ভোগ করতে শেখ, তাহলে বেদান্তটা আরও ভালোভাবে বুঝতে পারবি। আমি কোনোদিনই ভোগ করলাম না। বহু ক্ষেত্রে হয় যে আমি এয়ার কন্ডিশনিং মেশিনটাই কোনোদিন দেখলাম না, বাড়িতে দেখলাম না, অফিসে দেখলাম না। তারপর যে প্রতিষ্ঠানে যোগ দিলাম সেখানে ঘরে ঘরে এয়ার কন্ডিশন মেশিন। আমি সেটাকে এত মিসইউজ করবো নিজের কিন্তু নিউমোনিয়া হয়ে যাবে। কিন্তু আমি যদি সেটা আগে থেকে দেখা আমার থাকতো তাহলে কন্ট্রোলড ইউজ হতো। ওটাই তো নিবৃত্তির পথ। নিবৃত্তি মানে কিন্তু একেবারে মুখটাকে বেজার করে থাকা নয়। নিবৃত্তি মানে হচ্ছে উইলফুলি, কনসিয়াসলি সেখান থেকে আমি সরে এলাম, বা আমি একটা নিয়ন্ত্রণের জায়গায় চলে গেলাম। আগে আমি অনেক বেশি খেতাম, এখন সেখান থেকে নিয়ন্ত্রণের পথে গেলাম। এবং ভারতীয় দর্শনের সবচেয়ে বড় পথ এই দেখবেন পাশ্চাত্যে এখন যে নতুন আন্দোলনটা শুরু হচ্ছে SBNR, স্পিরিচুয়াল বাট নট রিলিজিয়াস, তাদেরও কিন্তু মূল কথা হচ্ছে নিবৃত্তি। তারা বলছে যে প্রবৃত্তির পথে তোমরা যেও না, এবং সেখানে তারা কালেকটিভ লাইফের কথা বলছে। আমাকে একজন ভদ্রমহিলা আছেন, তিনি খুব ভালো কীর্তন গান, তিনি প্রায় আমার সঙ্গে ফোনে কথা বলেন। তিনি বলেন যে আজকাল যখন কোনো রিট্রিট হয় সেখানে আগেকার দিনে কী হতো, এমন একটা তারা স্থান বাসত যার পাশেই একটা হয় পরীক্ষা আছে নয় নদী আছে, সেখানে তারা সূর্য স্নান করতো, নৌকা চালাতো ইত্যাদি ইত্যাদি। এখন দুটো জিনিস অবশ্য হয়ে গেছে। সকালবেলায় আধ ঘন্টা ধ্যান, আপনার ধ্যান হয় কি হয় না সেটা বড় কথা নয়, সমবেতভাবে আপনি আধ ঘন্টা
চুপ করে এক জায়গায় বসে আছেন। হতেই পারে আপনি বসে ভাবছেন হিমালয়ে উঠে যাচ্ছি, বসে ভাবছেন আলপসে উঠে যাচ্ছি, বসে ভাবছেন কিলো কিলো চাইনিজ খাচ্ছি, ভাবতেই পারেন। কিন্তু অন্তত সকলের সামনে আপনি আধ ঘন্টা এসে বসছেন। সব মানুষ যে বোকা, কারুর যে কোনো অভিজ্ঞতা হচ্ছে না, এই ভাবাটা সবচেয়ে বড় বোকামি। নিশ্চয়ই তারা কোনো একটা আনন্দ পাচ্ছেন, যে কারণে তারা সবাই গিয়ে আধ ঘন্টা সকালবেলায় বসছেন। এবং বিকেলবেলায় যদিও বাংলা ভারতীয় ভাষা তারা বোঝেন না, তবুও তারা কীর্তন শুনছেন। কারণ কীর্তনের মধ্যে যে রিদমটা আছে, সেই রিদমটা তারা পছন্দ করছেন, সেই রিদমটা তাদের আনন্দ দিচ্ছে। এবং আনন্দ দিচ্ছে বলেই আমেরিকার বিভিন্ন জায়গায়, কলকাতা থেকে সেই মেয়েটিকে এবং তাদের কীর্তনের দলকে তারা উড়িয়ে নিয়ে যাচ্ছে। না হলে তো যেত না, তাদের খরচ আছে। তারা টিকিট কেটে দিচ্ছেন, 4 জনের দল, 4 জনের টিকিট কাটছেন, যাতায়াত মানে 8খানা টিকিট কাটছেন, থাকার ব্যবস্থা করছেন, হয়তো সেই রিসর্টেই তার সঙ্গে রয়েছে বা সেই টেন্টেই তার সঙ্গে আছে, থাকার ব্যবস্থা তো করছেন। কেন? কারণ তাদের আনন্দ পাচ্ছেন তারা। নিবৃত্তি মার্গে গেলে আনন্দ পাওয়া যায়। একজন সন্ন্যাসী স্বামীজিকে ঋষিকেশে বলেছিলেন, দেখো বাবা, ইয়ে সংসার হ্যায় কিয়া মজাদার খেল। এই যে সংসারটা মজার খেলা কখন মানুষ বোঝে? যখন সে আস্তে আস্তে নিজেকে সাক্ষী চৈতন্যের মতো করে ফেলে। এই যে ভারতীয় দর্শনে সাক্ষী চৈতন্যের মতো কথা, তার মানে তো আপনি চোখ বুজে থাকছেন না, আপনি সব কিছু দেখছেন কিন্তু কোথাও ইনভলভড হচ্ছেন না। নিশ্চয়ই দেখছেন আকাশে ছোট বেলাকার ঘুড়ি ওড়ানোর 2টো ঘুড়ি প্যাঁচ খেলছে। আপনার মনটা আপনার 12 বছরে চলে গেছে, যেন আপনিও ঘুড়িটা ওড়াচ্ছেন, কিন্তু আর প্যাঁচে ইনভলভড হচ্ছেন না। আপনি আর এখন ঘুড়ি কিনে ঘুড়িটা ওড়াতে শুরু করছেন না, স্মৃতিপটে যে ঘুড়ি ওড়ানো রয়েছে সেটাকে দেখছেন। এই যে জীবনের আর মজাদার খেল তখনই পাওয়া যায় যখন মানুষ আস্তে আস্তে নিয়ন্ত্রণের মধ্যে নিজেকে নিয়ে যেতে পারে। এটা তো নিয়ন্ত্রণ। আগেকার দিনে কিন্তু একটা ঘুড়ি নিয়ে লাটা নিয়ে এখনই ওড়াবো, হয়তো সে তার বয়স এখন নেই, তার ঘুড়ির বয়স পার হয়ে গেছে, কিন্তু মানসিকভাবে আপনি সেটা জাগুরক রেখেছেন। মনের একটা বড় গুণ হচ্ছে মনের স্মৃতিতে সব কিছু থাকে। তাই ইতিবাচক স্মৃতি দিয়ে যদি মনটাকে ভরিয়ে রাখা যায়, তাহলে মানুষ সবসময় আনন্দের মধ্যে থাকে। আপনি ধরুন চুপ করে একটা ঘরে বসে আছেন, বসে ভাবছেন যে আগে যে সেই কেদারবদ্রী গিয়েছিলাম, কি সুন্দর মন্দিরটা, কি সুন্দর তার চাতাল, তার ভেতরে শিব রয়েছেন, চতুর্দিকে পাহাড় রয়েছে, আমি সেখানে যাচ্ছি। এই যে পজিটিভ মাইন্ড, সেটা কিন্তু মনটা সত্যিই ভালো থাকে। আবার আপনি উল্টো থেকে নেগেটিভ মাইন্ড, ভাবছেন যে কবে আমার এক বন্ধু আমাকে স্কুলে সেই ঢিল মেরেছিল, আমি তার প্রতিশোধ নেব, এই বলে আস্তিন গোটাচ্ছেন বাড়িতে। কি ফলটা হচ্ছে? নিজেরই শরীরটা খারাপ হচ্ছে, তার কারণ বয়সটা এখন অনেক পার হয়ে গেছে। কিন্তু আপনি সেই যদি সুখ স্মৃতির কথা ভাবতেন স্কুলের, তাহলে সেই পজিটিভ থটস আপনার মনটাকে সেই মুহূর্তে একটু শান্তি দিত। শ্রীরামকৃষ্ণ বারবার একটি কথা বলতেন, যেটা ভারতীয় দর্শনের একটি অন্যতম কথা, যে মানুষ মনেই বদ্ধ এবং মনেই মুক্ত। বদ্ধ কিন্তু মনেই। যখন আপনি কাউকে গ্রহণ করছেন বা বর্জন করছেন, সেটা মনের ওপর এত জোর ক্রিয়া করে, সেটা সাংঘাতিকভাবে ভায়োলেন্টলি মনটাকে নাড়িয়ে দেয়। তাই এবং বদ্ধতাটাও মনে, মুক্তিটাও মনে। বিবেকানন্দ এবং রামকৃষ্ণ বারবার মুক্তির কথা বলেছেন, নিজের অক্ষমতা থেকে, নিজের সীমাবদ্ধতা থেকে এবং নিজের ত্রুটি থেকে মুক্তি। এই মুক্তি লাভ যদি করতে হয়, তাহলে আমাদের একটা এমন সুষম জীবন যাপন করতে হয় যেখানে সব কিছুর ব্যালেন্স আছে। ভোগটাও ব্যালেন্সের মধ্যে, যোগটাও ব্যালেন্সের মধ্যে, আনন্দটাও ব্যালেন্সের মধ্যে। আর গীতায় অসাধারণ কথা আছে, সর্বম অত্যন্ত গৌরিতম, টু মাচ অফ এভরিথিং ইজ ব্যাড। আপনি যেটা টু মাচ করে ফেলবেন। আমার প্রচুর বন্ধু আছে, তারা জীবনে একটা সময় দরকচা মেরে গেল। কেন মেরে গেল? সারা জীবন ভাবলো বিয়েটা করা উচিত না, তারপর বিয়েটা করলো এবং করে ভাবলো বুঝি একটা অপরাধ করে ফেলেছি, চোরদায় ধরা পড়েছি বিয়ে করে। না সংসারের জীবন হলো, না সন্ন্যাসীর জীবন হলো। আমি একটি ভদ্রলোককে চিনি, খুব বড় চাকরি করেন, তিনি বিয়ে করেছিলেন, তারপর তার ওই রকম একটি লোক, তার স্ত্রী চলে যান তাকে ছেড়ে। খুবই বুদ্ধিমতির কাজ করেছিলেন তিনি এখনও আমাকে বলে যান যে জানো তো আমার বিয়েটা খুব ঠিক হলো না করা, আমার রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুরে পড়তেন, আমার সাধু হওয়া উচিত। হলেন না কেন?
সাধুটাও হতে পারলেন না, তখন মনে হলো মা বাবাও কষ্ট পাবেন। আবার বিয়েটাও করে ফেললেন, তখন মনে হলো সংসার করাটাও ঠিক নয়। এই দরকোচা মেরে গেলেই মানুষ শেষ হয়ে যায়। স্বামীজি বা ঠাকুর তারা জীবনটাকে দেখতে শিখিয়েছিলেন। নিবেদিতা বলছেন আমাদের যিনি গুরু তিনি জীবনটাকে ভালোবাসতে শিখিয়েছিলেন, জীবন থেকে পালিয়ে যাওয়া নয়। এই কনফিউশন যেন আমাদের কখনো আচ্ছন্ন না করে ফেলে, এবং জীবনে যেটা করছি সেটা যদি কনফিডেন্টলি করা হয়, সেটা যদি প্যাশনেটলি করা হয়, সেটা যদি রিজনেবলি করা হয়, তাহলে সেই জীবনে একটা মাত্রা যোগ হয়। যেহেতু ম্যাক্স মুলারের বই ইংরেজি ভাষায় বেরোবে এবং অনেক পাঠক সে বই পড়বে, ফলে স্বামীজি বলছেন যে তুমি সবসময় কামকাঞ্চন লিখবে, লাস্ট অ্যান্ড গোল্ড, কারণ এটা সর্বজনীন যে ঠাকুরের ভাব ছিল সেই ভাবটি ছড়িয়ে দেওয়ার একান্ত প্রয়োজন। এই চিঠিতে একেবারে স্বামীজি আরেকটি কথা বলছেন যে অর্গানাইজেশন ইজ পাওয়ার অ্যান্ড দ্য সিক্রেট অফ দ্যাট ইজ ওবিডিয়েন্স। স্বামীজি বারবার বলেছেন, স্বামীজি বিলেত থেকে বহু চিঠি লিখেছেন, আমরা পড়েছি বাকচক্রে অতীতে, আপনারা যদি মন দিয়ে শোনেন হয়তো মনে আছে যে স্বামীজি বারবার চিঠিতে লিখছেন তোমরা গুরু ভাইদের তোমরা কেউ অর্গানাইজেশন করতে পারো না, আমি তোমাদের অর্গানাইজেশন করা শিখিয়ে দেবো। এবং সেখানে সে অর্গানাইজেশনের সিক্রেট কী, রহস্যটা কী, তার ক্ষমতাটা কী, সেটা ওবিডিয়েন্স, মানা। এই অর্গানাইজেশন যদি না মানে তাহলে অর্গানাইজেশন থাকে না। যে কোনো প্রতিষ্ঠান যদি ভেঙে যায় বুঝবেন তার অধিকাংশ যখন সে প্রতিষ্ঠানকে আর মানতে পারে না, মান্যতা দেয় না, তখন সেই প্রতিষ্ঠান একেবারে তাসের ঘরের মতন ভেঙে যায়। আর যেখানে অধিকাংশ সেই প্রতিষ্ঠানের সদস্যা সেই প্রতিষ্ঠানকে মান্যতা দেয়, সেই প্রতিষ্ঠান ফুলে ফেঁপে এক বড় হয়ে যায়। রামকৃষ্ণ মিশন 1897 সালে তৈরি, 2024 সালে যে রামকৃষ্ণ মিশন থেকে কিছু সন্ন্যাসী বেরিয়ে যাননি তা নয়, অনেক বরিষ্ঠ সন্ন্যাসী বেরিয়ে গেছেন, কিন্তু অর্গানাইজেশনটা এমনভাবে চলছে, স্বামীজির এমনভাবে তৈরি করা এবং আনুগত্যটা এই পর্যায়ে যে অর্গানাইজেশনটা কিন্তু ভেঙে পড়েনি। এমন হয়নি দুজন প্রেসিডেন্ট মহারাজ, এমন হয়নি যে দুটো হেডকোয়ার্টার্স, সেই বেলুড়েই হেডকোয়ার্টার্স আছে, একজনই মাত্র প্রেসিডেন্ট মহারাজ আছেন। অন্য জায়গায় হলে কী হতো, চারটি শহরে চারজন প্রেসিডেন্ট মহারাজ, তখনই বুঝবেন যে অর্গানাইজেশনটা আস্তে আস্তে উইক হয়ে যাচ্ছে। এবং যেহেতু আমি রামকৃষ্ণ মিশন অর্গানাইজেশনের বহুদিন ধরে খুব কাছ থেকে দেখেছি, স্বামীজির এই কথাটি কত বড় সত্য সেটা খুব ভালো করে বোঝা যায়। স্বামীজি বলছেন অর্গানাইজেশন ইজ পাওয়ার অ্যান্ড দ্য সিক্রেট অফ দ্যাট ইজ ওবিডিয়েন্স। এই মানতে হবে। স্বামীজি বলছেন যে সবাই গুরু হতে পারে কিন্তু শিষ্য সবাই হতে পারে না। আগে মানতে শেখো, মানাটা সবচেয়ে বড় প্রয়োজন। যদি মানতে না শেখো তাহলে কারুর পক্ষে কোনো বড় কাজ করা সম্ভব নয়, কারণ যে মানতে পারে না সে সবসময় চ্যালেঞ্জ করে, এবং চ্যালেঞ্জ করলে কি হয়, যে কোনো প্রতিষ্ঠানের যে মসৃণতা সেটা নষ্ট হয়ে যায় এবং সে প্রতিষ্ঠান আস্তে আস্তে ভেঙে পড়ে। ভারতবর্ষে বহু প্রতিষ্ঠান ছিল যেটি রামকৃষ্ণ মিশন আগে তৈরি হয়েছিল, তার একটি প্রতিষ্ঠানও আর টিকে নেই। তার কারণ সেখানে দেখা গেছে যে বিভিন্ন মত সেখানে এসেছে, সেই মতের যারা পৃষ্ঠপোষক তারা সেইভাবে কিছুদিন চালিয়েছেন, তারপরে একসময় প্রতিষ্ঠানটি ভেঙে পড়েছে। যদি দর্শনটি ঠিক থাকে এবং যারা সদস্য তাদের মান্যতা দেন তাহলে সেই প্রতিষ্ঠান ঠিক এগিয়ে যায়। স্বামীজি বারবার মনে করেছিলেন যে ঠাকুরের বৈশিষ্ট্য সেখানেই, তিনি নিজের অসুখকে কেন্দ্র করে একটি প্রতিষ্ঠান তৈরি করেন। যখন তার সেবক, তার যারা শিষ্য ছিলেন, যেই তার ক্যান্সার বাড়তে লাগলো কাশীপুরে, তখন তার একসঙ্গে থাকতে শুরু করলো এবং একসময় শ্রীরামকৃষ্ণ চলে গেলেন 16ই আগস্ট 1886 সাল। যখন তিনি চলে গেলেন, তিনি যাওয়ার আগে স্বামীজিকে বলে গেলেন, দেখবি এদের খুব ভালোবাসা দিয়ে রাখবি, দেখবি কেউ যেন বাড়ি ফিরে না যায়। স্বামীজি সেই কথাটি পরে বলতেন, তিনি যেমন আমায় ভালোবাসেন, আমি যেমন তোদের ভালোবাসি, তোরাও সেরকম মানুষকে সবসময় ভালোবাসবি। একটা ভালোবাসার মধ্যে দিয়ে, একটা সেবার মধ্যে একটি প্রতিষ্ঠান তৈরি করা, সেটি ঠাকুর দেখিয়ে গেলেন। নিজের অসুখ হলো, রাত্রিবেলায় কে সেবা করবে? শারদামণি যদিও ছিলেন কাশীপুরে, কিন্তু রাত্রিবেলায় জেগে থাকবেন, সেবা করবেন। ক্যান্সার বাড়ছে, ঠাকুরের রাত্রে ঘুম হচ্ছে না, তখন এই যুবকরা ঠিক করলেন সবাই থেকে যাব কাশীপুরে, এবং থাকতে থাকতে সেবার মধ্যে দিয়ে ভালোবাসা তৈরি হলো। ঠাকুরের যদি অসুখ না হতো, ঠাকুর যদি 80 বছর বাঁচতেন, তাহলে কিন্তু স্বামীজির বিদেশে যাওয়া হতো না। স্বামীজি ঠাকুরের কাছে কি যেতেন, ঠাকুর গল্পগুজব করতেন, স্বামীজি হয় অ্যাটর্নি হতেন, নয় ICS হতেন, আর যেতেন না। কিন্তু ওই যে ক্যান্সারটা হলো, ক্যান্সারটা ঘিরেই সবাই আস্তে আস্তে থাকলেন এবং সেবার মধ্যে দিয়ে তারা ভালোবাসাটা বাড়াতে লাগলেন। সেবা
ঠাকুরের কাছে এমন একটা দর্শন, স্বামীজির কাছে এমন একটা দর্শন যে সেবাই মানুষকে কাছে নিয়ে আসে, সেবাই মানুষকে সম্পর্কটাকে দৃঢ় থেকে দৃঢ়তর করে। সেবা মানে যে সবসময় শারীরিকভাবে সেবা নয়, যখন এক দর্শনে লোকে বিশ্বাস করে, এক মতে লোকে বিশ্বাস করে, তখনই দেখবেন আস্তে আস্তে একটা নতুন ভালোবাসার সমাজ তৈরি হয়। স্বামীজি আমেরিকায় বলেছিলেন, আমি যদি মদ্যপ অসৎ চরিত্র হয়ে যাই তাহলে তোমরা আমাকে ঘাট ধরে তাড়িয়ে দেবে, কিন্তু কলকাতায় আমার এমন গুরুভাই আছে যাদের কাছে আমি একই নরেন থাকব। যখন এই ভালোবাসা দেখা দেয় তখন জন্ম নেয় নতুন ধর্ম। এই যে নতুন ধর্মটা কিসের ওপর দাঁড়িয়ে আছে? দাঁড়িয়ে আছে হচ্ছে ভালোবাসার ওপর, দাঁড়িয়ে আছে মান্যতার ওপর, এবং দাঁড়িয়ে আছে সেবার ওপর। এবং সাহিত্যার্জুন স্বামীজি অর্গানাইজেশনের কথা বারবার বলেছেন, এবং এই চিঠিতে আমরা দুটো জিনিস পেলাম স্বামীজির গুরুর মূল দর্শন। যারা শুনছেন তারা দয়া করে যখন কথামৃত পড়বেন ওই কামিনী কাঞ্চন পড়বেন না, পড়বেন কামকাঞ্চন। তার কারণ স্বামীজির ঠাকুরের যে ইন্টারপ্রিটেশান সেটি সবচেয়ে বড় ইন্টারপ্রিটেশান। যদি ঠাকুর কামিনী বলতেন, স্বামীজি এই কথাটা কোনো দিন রামকৃষ্ণানন্দজিকে বলতেন না। তাহলে কাম এবং কাঞ্চন ধরতে হবে। আর সাথে সাথে মনে রাখতে হবে যে আমরা যেন প্রতিষ্ঠান যদি তৈরি করি বা যদি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হই, এমনভাবে সেই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে থাকব, তাকে মান্যতা দেব, তাকে সম্মান করব, তাকে শ্রদ্ধা করব, এবং যেন প্রতিষ্ঠানটি ভেঙে না পড়ে সেদিকে সব সময় সচেষ্ট হব। আপনাদের নমস্কার জানিয়ে আজকে শেষ করছি। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম।